হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নকুল স্যার ইতিহাস ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান এই চ্যাপ্টারটির সম্পর্কে প্রথমে কিছু কথা খুব সংক্ষেপে বলবো বিষয়টি সম্পর্কে, তারপরে এই চ্যাপ্টারের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা মনোযোগ সহকারে শোনো, তাহলে আশা করছি বুঝতে পেরে যাবে এই চ্যাপ্টারটি। তো দেখো, প্রথমেই যে কথাটি বলবো, তো ইংরেজরা আসার আগে, ব্রিটিশরা ভারতে আসার আগে মানে ভারতের প্রধান শক্তি ছিল মুঘল শক্তি বা মুঘল বাদশাহদের যে শক্তি, গোটা ভারতবর্ষে তাদেরই শাসন চলতো। সেই সময় একটি প্রধান শক্তি ছিল, সেটা হচ্ছে মুঘল। ঠিক আছে, তো তারপরে কি হলো, শেষের দিকে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা গেল। ঠিক আছে, ঔরঙ্গজেব মারা যাবার পরে ঠিক 50 বছরের মধ্যেই পলাশী যুদ্ধ হলো। তারপরে 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ হলো। তারপর পলাশী যুদ্ধের মাধ্যমে ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান, মানে ব্রিটিশ শাসন আস্তে আস্তে সেখান থেকেই শুরু। তো মেন জায়গা যেটা হলো যে এই আঞ্চলিক শক্তির উত্থানগুলো, এরপরে ঔরঙ্গজেব যেহেতু মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী বাদশাহ বা সম্রাট হিসাবে যদি ধরে নিই, তো মানে ঔরঙ্গজেব মারা যাবার পরেই আস্তে আস্তে গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আঞ্চলিক শক্তির উত্থান হতে শুরু করে এবং ওই সুযোগে ইংরেজদের ভারতে উত্থান, ব্রিটিশদের। ঠিক আছে, তো সম্রাট ঔরঙ্গজেব যখন তার শাসনকাল চলছিল, তো তার শাসনকালের শেষের দিকে মানে মুঘল সাম্রাজ্যের কাঠামোগত কিছু দুর্বলতা সেই সময় দেখা গেছিল। তো পরবর্তীকালে ঔরঙ্গজেবের যে উত্তরাধিকারীরা, সেই উত্তরাধিকারীরা এই দুর্বলতা যেগুলো ছিল ঔরঙ্গজেবের আমলের, ঔরঙ্গজেব মারা যাবার পর সেই তার মুঘল সাম্রাজ্যে যে কাঠামোগত দুর্বলতাগুলো কোনোভাবে কাটিয়ে উঠতে তারা পারেনি। মানে তাদের দুর্বলতার কারণে। ঠিক আছে, তো এই যে মুঘল সাম্রাজ্যের যে পতনের যে কারণগুলো ছিল, তার মধ্যে সামরিক দুর্বলতা বা সামরিক ব্যবস্থার অবনতি, এটা কিন্তু একটা প্রধান কারণ ছিল। তো ঔরঙ্গজেবের পরবর্তীকালে যে সম্রাটরা ছিল, তারা কিন্তু কোনোভাবেই এই সামরিক শক্তির বা এই সেনাবাহিনীর সংস্কার তারা কোনোভাবেই কিন্তু করেনি। তার ফলে কি হলো, যে সাম্রাজ্যের ভিতরের বিদ্রোহ হোক আর বাইরের আক্রমণ, দুর্বল সামরিক ব্যবস্থার জন্য সেসব মোকাবিলা করতে মুঘল সাম্রাজ্য সেই সময়ের বাদশারা ব্যর্থ হয়। তারপর তো শিবাজি ও মারাঠাদের আক্রমণ একবারে মুঘল সাম্রাজ্যকে, মুঘল শাসনকে একবারে প্রায় ব্যতিগ্রস্ত করে দিয়েছিল। অন্যদিকে আবার নাদির শাহের নেতৃত্বে আবার পারসিক আক্রমণ ভারতে, তারপরে আবার আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্রমণ, এইসবগুলো পরপর হতে থাকার পর তারপর আবার ইংরেজদের দিল্লি শহর এবং মুঘল সাম্রাজ্য প্রায় ধ্বংস হয়। এরপর যেটা বলবো, এই চ্যাপ্টারের মূল বিষয় যেটা আঞ্চলিক শক্তির উত্থান। তো মুঘলদের দুর্বলতার কারণে ভারতবর্ষের যে প্রধান তিনটি আঞ্চলিক শক্তি সেই সময় আঞ্চলিক শক্তি উত্থান হয়েছিল, সেগুলো ছিল বাংলা এবং হায়দ্রাবাদ আর অযোধ্যা। এই তিনটি আঞ্চলিক শক্তি সেই সময় সেই জায়গাগুলোতে মানে উত্থান হয়েছিল। তো প্রথমেই আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থানের কথা বলবো। এই আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান ঘটেছিল মুর্শিদ কুলি খানের হাত ধরে, মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। ঠিক আছে, তো এই মুর্শিদ কুলি খান কিন্তু প্রথমে ঔরঙ্গজেবের খুব প্রিয় লোক ছিল। তো সেই সময় বাংলা থেকেই আর কি সব থেকে বেশি রাজস্ব আদায় হতো, যেটা দিল্লি মুঘল সম্রাটদের মানে খুবই তাদের যে সাম্রাজ্য চালানোর জন্য যে টাকার দরকার বা রাজস্ব দরকার, সেটা বাংলা থেকে আদায় হতো। তো সেই সময় ঔরঙ্গজেব দক্ষিণ ভারতের যুদ্ধে যখন মারাঠাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল, তার জীবনের একটা দীর্ঘ সময়, তো সেই সময়ে টাকার যে দরকার ছিল, সেই সময় মুঘল সাম্রাজ্য চালানোর জন্য বা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তখন ঔরঙ্গজেব মানে যেহেতু মুর্শিদ কুলি খান ঔরঙ্গজেবের খুবই প্রিয় লোক ছিল, তাই ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খানকে প্রথমে বাংলার দেওয়ান করে, যেহেতু সেই সময় বাংলা থেকে ঠিকঠাক রাজস্ব আসছিল না, সেই জন্য মুর্শিদ কুলি খানকে দেওয়ান করে ঔরঙ্গজেব
প্রথমে বাংলায় পাঠালো, ঠিক আছে। তারপরে সেখানে দেওয়ান ছিল, ঠিকঠাক রাজস্বগুলো পেত ঔরঙ্গজেব। তারপরে পরবর্তীকালে ঔরঙ্গজেব 1707 খ্রিস্টাব্দে মারা যাবার পরও ওই মুর্শিদ কুলি খান দেওয়ান হিসেবেই থেকে যায়। তারপরে যেসব সম্রাটরা ছিল, সম্রাট বাহাদুর শাহ দেওয়ান করে রেখেছিল, যেহেতু মুর্শিদ কুলি খান খুবই মুঘল সাম্রাজ্যের বিশ্বস্ত একজন লোক ছিল, তো সেই জন্য মুর্শিদ কুলি খান থেকে যায় দেওয়ান হিসাবে। ঔরঙ্গজেবের পরেও সম্রাট বাহাদুর শাহ রেখেছিল। তারপরে যখন ফারুক সিয়ার, আবার বাহাদুর শাহর পরে মুঘল সম্রাট হলো সম্রাট ফারুক সিয়ারও ওই মুর্শিদ কুলি খানকে দেওয়ান হিসেবে রেখেছিল। এবং তিনি, ফারুক সিয়ার, তাকে আরেকটি দায়িত্ব দেয়, যেটা হচ্ছে নিজামের দায়িত্ব, মানে শাসন করারও যে দায়িত্ব, সেই দায়িত্বও দিয়ে দিয়েছিল মুর্শিদাবাদের শাসনকর্তা এবং দেওয়ান, এই দুটোরই দায়িত্ব ফারুক সিয়ার তারপরে মানে 1717 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব ওই মুর্শিদ কুলি খানকে দেয়। তার ফলে মানে দেওয়ান ও নাজিমের যৌথ দায়িত্ব, দুটো দায়িত্ব পাওয়ার জন্যই সুবা বাংলায় মুর্শিদ কুলি খানের ক্ষমতা চূড়ান্ত হয়ে পড়ে। এরপর মুর্শিদ কুলি খান 1727 খ্রিস্টাব্দে মারা যায়। 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান মারা যাওয়ার পরে সুজাউদ্দিন হলো তারপরে নবাব। তারপরে সুজাউদ্দিনের পর সরফরাজ খানের পরে আবার আলীবর্দী খাঁ হলো, ঠিক আছে। আলীবর্দী খাঁ অনেক দিন ছিল। তারপর আলীবর্দী খাঁয়ের পরে আবার সিরাজউদ্দৌলা, তারপরে সিরাজউদ্দৌলা পলাশী যুদ্ধের পর যখন মারা গেল, তারপরে ইংরেজরা তারপরে করলো মির্জাফর দুবার হয়েছিল, তো তখন পলাশী যুদ্ধের পরে মির্জাফর একবার হলো বাংলার নবাব। তারপরে মির্জাফর মানে রবার্ট ক্লাইভ করেছিল পলাশী যুদ্ধের পরে। তারপর রবার্ট ক্লাইভ যখন আবার ইংল্যান্ডে চলে গেল, তখন আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার মির্জাফরকে সরিয়ে দিয়েছিল। মির্জাফরকে সরিয়ে দেওয়ার পরে মীর কাসিমকে করেছিল। মীর কাসিম 29 লক্ষ টাকা ইংরেজদেরকে দিয়েছিল, তার ফলে মীর কাসিম বাংলার নবাব হয়েছিল। তারপরে আবার মীর কাসিম আবার ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন রকম কার্যকলাপ হয়ে যাওয়ার জন্য ইংরেজদের সঙ্গে আবার দ্বন্দ্ব বাঁধে। তারপরে আবার ইংরেজরা মীর কাসিমকে সরিয়ে দিয়ে আবার মির্জাফরকে দ্বিতীয়বারের জন্য আবার করেছিল। তারপর মির্জাফরের পরে আবার তার ছেলে নজমউদ্দৌলা, মির্জাফর যখন মারা গেল, মির্জাফর হয়েছিল তোমার বক্সারের যুদ্ধের আগে 1763 খ্রিস্টাব্দে একবার হলো, একবার পলাশী যুদ্ধের পর হলো। তারপর মীর কাসিম হলো বাংলার নবাব। তারপরে মীর কাসিম ইংরেজদের সঙ্গে দ্বন্দ্ব লাগার কারণে মীর কাসিমকে আবার হাঁটিয়ে দেওয়া হলো, ভয়ে পালিয়েছিল। তারপরে আবার মির্জাফরকেই আবার করা হলো, ইংরেজরাই মানে করেছিল আবার মির্জাফরকে। তারপরে মির্জাফর আবার মারা গেল 1765 খ্রিস্টাব্দে। তারপর তার ছেলে নজমউদ্দৌলা, তারপরে সৈফুদ্দৌলা। এইভাবেই কিন্তু বাংলার নবাব হয়। এরপর বলবো হায়দ্রাবাদের কথা, ঠিক আছে। তো মুঘল দরবারেরই একজন শক্তিশালী অভিজাত ছিল, তার নাম ছিল মীর কামারউদ্দিন খান সিদ্দিক, ঠিক আছে। তো একে ঔরঙ্গজেব চিনকুলিস খান উপাধি দিয়েছিলেন। পরে আবার সম্রাট ফারুক সিয়ার তাকে আবার নিজামুল মুলক উপাধি দিয়েছিলেন। তারপরে আবার মোহাম্মদ শাহ তাকে আসফ জাহ উপাধি দিয়েছিল। তাহলে বুঝতে পারলে একটা লোক মীর কামারউদ্দিন খান সিদ্দিকী, এই লোকটিকে ঔরঙ্গজেব তাহলে কত কাছের লোক ছিল মুঘল সাম্রাজ্যের, বোঝে একজন শক্তিশালী অভিজাত ছিল। তো একবার ঔরঙ্গজেব তাকে একটা উপাধি দিল কি, চিনকুলিস খান। তারপর আবার সম্রাট ফারুক সিয়ার আবার দিয়েছিল নিজামুল মুলক। তারপর মোহাম্মদ শাহ আবার দিয়েছিল আসফ জাহ, ঠিক আছে। তো এই মীর কামারউদ্দিন খানই কিন্তু হায়দ্রাবাদে 1724 খ্রিস্টাব্দে তিনি এখানের হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীকালে তিনি এখানের আঞ্চলিক শাসনকর্তা হয়ে ওঠেন এবং তিনি শাসন এখান থেকে পরিচালনা করতে শুরু করেন। তিনি হায়দ্রাবাদে আঞ্চলিক শক্তির উত্থানের প্রতিষ্ঠাতা। এবারে বলবো অযোধ্যার কথা। অযোধ্যায় 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে কিন্তু অযোধ্যা একটি স্বশাসিত শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে, ঠিক আছে। তো সাদাত খানের নেতৃত্বে, এই সাদাত খানও কিন্তু মুঘল সাম্রাজ্যের একজন বিশ্বস্ত লোক ছিলেন, অভিজাত ছিলেন। তাকে অযোধ্যার দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে স্থানীয় রাজা এবং গোষ্ঠী নেতাদের বিদ্রোহ মোকাবিলা করার জন্য। এরপর সাদাত খান তার শাসনের শেষের দিকে মানে তার জামাই ছিল হচ্ছে সফদরজং, এই সফদরজংকে এখানে শাসনকর্তা মানে প্রশাসক হিসেবে নিযুক্ত করান মুঘল সম্রাটকে দিয়ে, ঠিক আছে। তারপরে
সাদাত খানের পর তাহলে হলো কে অযোধ্যার শাসক? সফদরজং। তারপরে সাদাত খান 1740 খ্রিস্টাব্দে মারা গেল। মারা যাওয়ার পর এই সফদরজংই তারপরে এখানে প্রশাসক হিসাবে কাজ করত। তারপরে যখন সফদরজং মারা গেল 1754 খ্রিস্টাব্দে, তারপরে সফদরজং মারা যাওয়ার পরে তার ছেলে সুজাউদ্দৌলা তারপরে অযোধ্যার শাসক হয়ে গেল। তারপরে তারপর থেকে একদম বক্সারের যুদ্ধ হওয়ার আগে পর্যন্ত প্রায় 10 বছর অযোধ্যা অঞ্চলে আর কি এই সুজাউদ্দৌলারই কর্তৃত্ব ছিল। তাহলে 3টে প্রধান আঞ্চলিক শক্তি সম্পর্কে আলোচনা করলাম। এরপরে প্রশ্ন উত্তরগুলো দেখো। এবার দেখো সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। দেখো তাহলে প্রথমে 1 নম্বর প্রশ্নটি, কত খ্রিস্টাব্দে সাদাত খান মারা যান? এখানের মধ্যে দেখো 4টে অপশন দেওয়া আছে। সঠিক উত্তর হবে 1740 খ্রিস্টাব্দে সাদাত খান মারা যান। এরপরে দেখো 2 নম্বরটা, কত খ্রিস্টাব্দে সফদরজং মারা যান? উত্তরটি হবে, দেখো আমার লাল দাগ দেওয়া আছে, 1754 খ্রিস্টাব্দে। এরপর দেখো 3 নম্বর, বক্সারের যুদ্ধের পূর্বে অযোধ্যায় কার কর্তৃত্ব ছিল চূড়ান্ত? উত্তরটা হবে লাল দাগ দেওয়া আছে, দেখো সুজাউদ্দৌলা। ঠিক আছে। এরপর দেখো 4 নম্বর, ফারুকসিয়ারের ফরমান অনুযায়ী ব্রিটিশ কোম্পানি বাংলায় বছরে কত টাকার বিনিময়ে বাণিজ্য করার অধিকার প্রাপ্ত হয়েছিল? উত্তরটি হচ্ছে 3000 টাকা, খ। এরপরে দেখো 5, ব্রিটিশ ও ফরাসি কোম্পানিকে বাংলায় দুর্গ তৈরিতে কে নিষেধ করেছিলেন? অপশন খ উত্তর হবে আলীবর্দী খান। তারপর দেখো 6 নম্বরটা, 1744 খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময়ে বাংলার নবাব কে ছিলেন? উত্তর হবে খ আলীবর্দী খান। তারপর দেখো 7, কত খ্রিস্টাব্দে আলীবর্দী খানের সঙ্গে ইংরেজ কোম্পানির সংঘাত বাধে? উত্তরটি হবে 1748 খ্রিস্টাব্দ, গয়ের দাগের উত্তরটা দেখো। এরপরে 8 নম্বর, কত খ্রিস্টাব্দে নবাব বাহিনী ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে? সঠিক উত্তর হবে গ 1756 খ্রিস্টাব্দে। 9 নম্বর, দ্বৈত শাসন ব্যবস্থায় বাংলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল কার? নবাব নজমুদ্দৌলার উপর। তারপরে 10, কত খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসনের অবসান হয়? 1772 খ্রিস্টাব্দে। তারপরে 76 মন্বন্তর হয়েছিল 1176 বঙ্গাব্দে। তারপরে কোন গভর্নর জেনারেলের শাসনকালে রেসিডেন্টরা আগ্রাসী নীতি নিয়েছিলেন? উত্তর দেখো লাল দেওয়া আছে, লর্ড ওয়েলেসলির। তারপরে দেখো সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন কে? লর্ড ডালহৌসি। তারপরে কোন সময়ের মধ্যে 4টি ইং মহীশূর যুদ্ধ সংগঠিত হয়? 4টি ইং মহীশূর যুদ্ধ সংগঠিত হয় 1767 থেকে 1799 খ্রিস্টাব্দ মধ্যে। আচ্ছা, তারপরে দেখো 13 নম্বর, কোন গভর্নর জেনারেলের আমলে মহীশূর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল? লর্ড ওয়েলেসলির আমলে মহীশূর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল। তারপর 14 নম্বর, করমণ্ডল উপকূল ও তার পশ্চাৎভূমিকে ইউরোপীয়রা নাম দিয়েছিলেন কি? কর্ণাটিক। ঠিক আছে। তারপর দেখো 15 নম্বর, জোসেফ দুপ্লে ছিলেন কে? জোসেফ দুপ্লে ছিলেন একজন ফরাসি গভর্নর জেনারেল। তারপর দেখো কোন যুদ্ধ ভারতে ফরাসিদের ক্ষমতা বিস্তারের সম্ভাবনাকে চিরতরে দূর করে দিয়েছিল? বন্দিবাসের যুদ্ধ। এবার দেখো 17, হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে 4টে অপশনের মধ্যে কামার উদ্দিন খান। তারপরে 18, সফদরজং মারা যাবার পর অযোধ্যার শাসক হন কে? 4টে অপশনের মধ্যে হবে সুজাউদ্দৌলা, সফদরজংয়ের ছেলে। তারপরে দেখো 1744 খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময় আলীবর্দী খান ব্রিটিশ কোম্পানির কাছ থেকে কত টাকা দাবি করেছিলেন? দাবি করেছিলেন 30 লক্ষ টাকা। তারপরে দেখো 1756 খ্রিস্টাব্দে 20 জুন সিরাজ কলকাতা দখল করে এর নাম দেন কি? 4টে অপশনের মধ্যে হবে আলীনগর। তারপরে হলওয়েলের বর্ণনা অনুযায়ী সিরাজ কতজন ব্রিটিশ নরনারীকে একটি ছোট ঘরে বন্দি করে রেখেছিলেন? উত্তরটি দেখো 4টে অপশনের মধ্যে হবে 146 জন। তারপরে 22, লর্ড ক্লাইভ দ্বিতীয়বার বাংলার গভর্নর হওয়ার সময় বাংলার নবাব ছিলেন নজমুদ্দৌলা। ঠিক আছে। তারপরে 23, ঔরঙ্গজেবের মৃত্যু ও পলাশী যুদ্ধের মধ্যে ব্যবধান ছিল কত? 50 বছরের। তোমাদের বইয়ে প্রথমেই লেখা আছে। তারপরে মুঘল শাসনকালের শেষের দিকে কাদের আক্রমণ বেড়ে যায়? মারাঠাদের। 4টে অপশনের মধ্যে মারাঠাদের। তারপর দেখো 25, কত সালে নাদির শাহের নেতৃত্বে পারসিকরা দিল্লি শহর আক্রমণ করে? ঠিক আছে। উত্তরটা হবে দেখো 4টে অপশনের মধ্যে ডি 1757 থেকে 58, 1757 থেকে 58 খ্রিস্টাব্দের মধ্যে। তারপরে কার নেতৃত্বে আফগানরা দিল্লি শহর আক্রমণ করে ধ্বংস করে? আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগানরা দিল্লি শহর দখল করে ধ্বংস করে।
এবার দেখো সিরাজের হাত থেকে কে কলকাতা পুনর্দখল করেছিলেন? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে রবার্ট ক্লাইভ। তারপর দেখো পলাশীর যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? চারটি অপশনের মধ্যে হবে 1757 খ্রিস্টাব্দের 23শে জুন। তারপর দেখো 29 পলাশীর যুদ্ধের পর ক্লাইভ মির্জাফরের কাছ থেকে কত টাকা ক্ষতিপূরণ নিয়েছিলেন? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর 1,77,00,000। তারপরে কত খ্রিস্টাব্দে ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যান? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে 1707 খ্রিস্টাব্দে, 1760। তারপর দেখো মীর কাসিম বাংলার রাজধানী হিসাবে মুর্শিদাবাদের বদলে বেছে নিয়েছিলেন মুঙ্গের। চারটি অপশনের মধ্যে হবে মুঙ্গেরকে। তারপর দেখো 32 কোন সময় থেকে মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সরাসরি সংঘাত শুরু হয়? চারটি অপশনের মধ্যে হবে খ 1763 খ্রিস্টাব্দ। তারপর দেখো 33 ইংরেজ কোম্পানির কাছে পরাজিত হয়ে মীর কাসিম কোথায় পালিয়ে যান? চারটি অপশনের মধ্যে সঠিক হবে অযোধ্যায়। তারপর দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে? 1765 খ্রিস্টাব্দে। তারপর দেখো রবার্ট ক্লাইভ কবে পুনরায় বাংলা ফিরে আসেন? উত্তরটা হবে 1765 খ্রিস্টাব্দে। তারপর দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক কত টাকার বিনিময়ে মুঘল সম্রাটের কাছ থেকে দেওয়ানি অধিকার লাভ করে? সঠিক উত্তর হবে 26 লক্ষ টাকা। দেখো 37 নম্বর কত খ্রিস্টাব্দে প্রথম ইং শিখ যুদ্ধ হয়েছিল? চারটি অপশনের মধ্যে সঠিক হবে 1845 খ্রিস্টাব্দে। এরপর দেখো কোন গভর্নর জেনারেলের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যবাদী আগ্রাসী রূপ প্রকট হয়ে পড়েছিল? সঠিক উত্তর হবে খ লর্ড ডালহৌসি। তারপরে 39 দেখো 1856 খ্রিস্টাব্দে অপশাসনের অভিযোগে অযোধ্যা রাজ্য দখল করেন কে? চারটি অপশনের মধ্যে হবে সঠিক উত্তর লর্ড ডালহৌসি। দেখো 40 নম্বর ঔরঙ্গজেব চিন কুলিজ খান উপাধি দেন কাকে? তোমরা এটা পড়েছ মীর কামার উদ্দিন খান সিদ্দিকীকে। ঠিক আছে, অযোধ্যার যিনি আঞ্চলিক শক্তি যার হাত ধরে উত্থান হয়েছিল মীর কামার উদ্দিন খান সিদ্দিকীকে তিনি চিন কুলিজ খান উপাধি দিয়েছিলেন। আচ্ছা, হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন কে? মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। এরপরে দেখো কত খ্রিস্টাব্দে আসফ ঝা মুবারিজ খানকে হারিয়ে দেন? উত্তরটি হবে দেখো 1723 খ্রিস্টাব্দে। তারপরে কত খ্রিস্টাব্দ থেকে নিজামের শাসনে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে? উত্তরটি হবে 1740 খ্রিস্টাব্দ। তারপর দেখো কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে? উত্তরটি হবে সাদাত খানের নেতৃত্বে। ঠিক আছে, তারপরে কোন মুঘল সম্রাট সাদাত খানকে বুরহান উল মুলক উপাধি দেন? উত্তরটা হবে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ। এবার দেখো 46 নম্বর কত খ্রিস্টাব্দে সলবাইয়ের সন্ধি হয়? উত্তরটা হবে দেখো চারটি অপশনের মধ্যে 1782 খ্রিস্টাব্দে। তারপর বেসিনা সন্ধির মাধ্যমে অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন কে? চারটি অপশনের মধ্যে হবে দ্বিতীয় বাজিরাও। তারপর দেখো কোন সময়ের মধ্যে তৃতীয় ইং মারাঠা যুদ্ধ সংঘটিত হয়? চারটি অপশনের মধ্যে হবে 1817 থেকে 1819 খ্রিস্টাব্দের মধ্যে। এবার দেখো 49 সম্রাট ঔরঙ্গজেব বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন কাকে? মুর্শিদ কুলি খানকে। তারপর দেখো 50 নম্বর সুবা বাংলায় অষ্টাদশ শতকে সেনাপতিকে আর কি নামে জানা যেত? বক্সি। ঠিক আছে, তারপর দেখো 51 আলীবর্দী খানের সেনাপতি ছিলেন কে? মির্জাফর। তারপর দেখো 1757 খ্রিস্টাব্দে কার নেতৃত্বে ব্রিটিশ বাহিনী আবার কলকাতা দখল করে নেয়? উত্তরটা হবে চারটি অপশনের মধ্যে লর্ড ক্লাইভের নেতৃত্বে। কোন চুক্তির ফলে সুজাউদ্দৌলা অযোধ্যার শাসনভার ফিরে পান? এলাহাবাদ চুক্তির ফলে। চারটি অপশনের মধ্যে হবে এলাহাবাদ চুক্তি। তারপরে দেখো 54 মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব দুর্বল হওয়ার ফলে কোন শক্তির উদয় হয়? চারটি অপশনের মধ্যে উত্তর হবে আঞ্চলিক শক্তি। মানে এই মূল চ্যাপ্টারটাই যেটা মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব দুর্বল হওয়ার ফলে কোন শক্তির উদয় হয়? আঞ্চলিক শক্তি। তারপর দেখো 55 আঞ্চলিক শক্তির মধ্যে তিনটি প্রধান শক্তি ছিল বাংলা, হায়দ্রাবাদ আর কি অযোধ্যা। চারটি অপশনের মধ্যে এ অযোধ্যা। তারপর দেখো মুর্শিদ কুলি ছাড়া কোন নবাব ইউরোপীয় বণিকদের বাংলায় বাণিজ্যের বিষয়ে ইতিবাচক ছিলেন? আলীবর্দী খান। তারপর দেখো সুবা বাংলার কোষাগার ও টাকশাল কোন ব্যবসায় নিয়ন্ত্রণে ছিল? তোমরা জানো জগৎ শেঠের। তারপর দেখো মুর্শিদ কুলির আমলে আর্মেনীয় ব্যবসায়ী ছিলেন খোজা ওজিদ। ঠিক আছে, মুর্শিদ কুলির আমলে আর্মেনীয় ব্যবসায়ী ছিলেন, চারটি অপশনের মধ্যে হবে খোজা ওজিদ। এরপর দেখো মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয় কত সালে? চারটি অপশনের মধ্যে হবে 1717 খ্রিস্টাব্দে। এইবারে এই চ্যাপ্টার থেকে তোমাদের একটি বাক্যে উত্তর দাও। কতগুলি আমি প্রশ্ন লিখেছি ওইগুলো দেখে নাও। দেখো
প্রথমেই 1 নম্বরে কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান? উত্তরটি 1707 খ্রিস্টাব্দে। তারপরে ঔরঙ্গজেবের মৃত্যুর পর এবং পলাশী যুদ্ধের মধ্যে কত বছর ব্যবধান ছিল? উত্তর 50 বছরের। কোন মুঘল সম্রাটের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের শক্তি দ্রুত নষ্ট হয়ে যেতে থাকে? উত্তর লিখবে ঔরঙ্গজেব। কত খ্রিস্টাব্দের মধ্যে নাদির শাহ ভারত আক্রমণ করেন? উত্তরটা হচ্ছে 1738 থেকে 1739 খ্রিস্টাব্দের মধ্যে। কত খ্রিস্টাব্দের মধ্যে আহমদ শাহ আবদালির আক্রমণে দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল? উত্তরটা হবে 1756 থেকে 1757 খ্রিস্টাব্দে। তারপরে কোন সময়ে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল? উত্তরটা হবে অষ্টাদশ শতকে। তারপর 7 নম্বর, সুবা বাংলার রাজস্ব আদায়ের জন্য ঔরঙ্গজেব কাকে দেওয়ান নির্বাচন করেন? উত্তরটি তোমরা জানো, মুর্শিদ কুলি খানকে। তারপরে 8 নম্বর, মুঘল সম্রাট বাহাদুর শাহর আমলে সুবা বাংলার দেওয়ান কে ছিলেন? মুর্শিদ কুলি খান। তারপর মুর্শিদ কুলি খানকে কত খ্রিস্টাব্দে বাংলার নাজিম দেওয়া হয়? উত্তরটা 1717। ঠিক আছে, তো 1717। এরপরে খোজা ওয়াজিদ কে ছিলেন? খোজা ওয়াজিদ ছিলেন আর্মেনীয় ব্যবসায়ী। তারপরে 11 নম্বর, আঞ্চলিক শক্তির উত্থান ঘটে কার নেতৃত্বে? উত্তর হবে মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। তারপরে উমিচাঁদ কে ছিলেন? উমিচাঁদ ছিলেন একজন প্রবীণ বণিক রাজা। আচ্ছা, তারপরে মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারীর নাম কি? জগৎ শেঠ। তারপরে কত খ্রিস্টাব্দে হীরাপদ শাহ রাজস্থান থেকে পাটনায় চলে আসেন? 1652 খ্রিস্টাব্দে। তারপর সুবা বাংলার কোষাগার ও টাকশাল কার পরোক্ষ নিয়ন্ত্রণে চলত? জগৎ শেঠ। উত্তর হবে জগৎ শেঠ। এবার দেখো 16 নম্বর, মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ উপাধি কে পান? ফতেহ চাঁদ। উত্তর হবে ফতেহ চাঁদ। তোমরা পূর্ণবাক্যে লিখবে। মুর্শিদাবাদের রাজনীতি ও অর্থনীতিতে যেসব বণিকদের প্রভাব ছিল তারা কি নামে পরিচিত ছিল? বণিক রাজা। কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান মারা যান? 1727 খ্রিস্টাব্দে। তারপর 19 নম্বর দেখো, কোন নবাবের আমলে মুঘলদের হাত থেকে সুবা বাংলার অধিকার বেরিয়ে যায়? আলীবর্দী খানের আমল থেকে। তারপরে কত খ্রিস্টাব্দে আলীবর্দী খান মারা যান? উত্তরটি 1756 খ্রিস্টাব্দে। এরপরে আলীবর্দী খানের পর বাংলার সিংহাসনে কে বসেন? সিরাজউদ্দৌলা। তারপরে 22 নম্বর দেখো, বর্গীরা কার আমলে বাংলা আক্রমণ করেছিল? আলীবর্দী খানের আমলে। তারপর 23 নম্বর, আলীবর্দী খানের দৌহিত্র কে ছিলেন? সিরাজউদ্দৌলা। তারপর কত খ্রিস্টাব্দে বাংলার নবাব ও মারাঠাদের মধ্যে সন্ধি হয়? 1751 খ্রিস্টাব্দে। তারপরে 25 নম্বর, কে সম্রাট ফারুক সিয়ারের কাছ থেকে নিজামুল মুলক উপাধি পান? মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। তারপরে 26 নম্বর, সম্রাট মোহাম্মদ শাহের কাছ থেকে কে আসফ জাহ উপাধি পান? উত্তরটা হচ্ছে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। তারপরে আসফ জাহ কত খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন? উত্তরটি লিখবে 1724 খ্রিস্টাব্দে। তারপর দেখো, কত খ্রিস্টাব্দে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে? উত্তর লিখবে 1722 খ্রিস্টাব্দে। তারপর 29 নম্বরে, বুরহান উল মুলক কার উপাধি? উত্তর হবে সাদাত খানের উপাধি। তারপরে সফদরজং মারা যাবার পর অযোধ্যার শাসক কে হন? উত্তর লিখবে সুজাউদ্দৌলা। দেখো 31 নম্বর প্রশ্নটি, দিল্লির মুঘল সম্রাট ফারুক সিয়ারের ফরমান কত খ্রিস্টাব্দে জারি হয়? 1717 খ্রিস্টাব্দে। এরপর দেখো, ফারুক সিয়ারের ফরমান অনুযায়ী ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে কতগুলি গ্রাম কিনতে অনুমতি দেওয়া হয়? 38টি গ্রাম। ফারুক সিয়ারের ফরমান অনুযায়ী ব্রিটিশ কোম্পানিকে কলকাতার কাছাকাছি অঞ্চলে কতগুলি গ্রাম কিনতে অনুমতি দেওয়া হয়? 38টি গ্রাম। তারপরে বক্সি কথার অর্থ কি? বক্সি কথার অর্থ সেনাপতি। তারপরে 34 নম্বর, সিরাজউদ্দৌলা কলকাতা দখল করে কলকাতার কি নাম রাখেন? উত্তরটা হচ্ছে আলীনগর। তারপর 35 নম্বর, বাংলায় কত খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণ হয়? 1744 খ্রিস্টাব্দে। এরপর 36 নম্বর, কে অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জন বলে প্রমাণ করেন? উত্তরটি হচ্ছে অক্ষয় কুমার মৈত্র। তারপরে অক্ষয় কুমার মৈত্রেয়। আচ্ছা, তারপর 37 নম্বর, পলাশী যুদ্ধের পর ক্লাইভ কাকে বাংলার নবাব নির্বাচন করেন? উত্তরটি হবে মির্জাফরকে। মির্জাফরের পর 1707 খ্রিস্টাব্দে কে বাংলার নবাব হয়েছিলেন? মীর কাসিম। তারপরে মীর কাসিম নবাব হওয়ার পর কত টাকার ব্রিটিশদের উপঢৌকন দিয়েছিলেন? 29 লক্ষ টাকা। তারপরে কোন যুদ্ধে মীর কাসিম ইংরেজদের কাছে পরাজিত হয়? উত্তরটি হবে কাটোয়া, মুর্শিদাবাদ, গিরিয়া, উদয়নালা ও মুঙ্গেরের যুদ্ধে। আচ্ছা, 41 নম্বর, কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে। এরপর বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? উত্তরটি লিখবে দ্বিতীয় শাহ আলম। তারপরে প্রশ্ন হচ্ছে 43 নম্বর, বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার ব্রিটিশ কোম্পানিকে কোন মুঘল সম্রাট প্রদান করেন? উত্তরটি হবে দ্বিতীয় শাহ আলম, 1765 খ্রিস্টাব্দে।
আচ্ছা, 44 নম্বর, মির্জাফর মারা যাবার পর কে বাংলার নবাব হন? নজমুদ্দৌলা। এবার দেখো 45 নম্বর, বাংলায় দ্বৈত শাসন কখন শুরু হয়? 1765 খ্রিস্টাব্দে। তারপর 46 নম্বর, বাংলায় ভয়াবহ মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়? 1770। আর বাংলায় জানো 1176 বঙ্গাব্দে। তারপর 47 নম্বর, 76 মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন? কার্টিয়ার। কয়াকার টয়রে ফসি উন্তস্তায়াকার র, কার্টিয়ার। তারপর 48 নম্বর, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। তারপরে 49, কত খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠা পায়? 1757 থেকে 1765 খ্রিস্টাব্দের মধ্যে, মানে একবারে বক্সারের যুদ্ধের থেকে একবারে এই পলাশী যুদ্ধের পর থেকে বক্সারের যুদ্ধের মধ্যে, ওই সময়টাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠা পায়। এবার দেখো 50 নম্বরটা, চতুর্থ ইং মহীশূর যুদ্ধ 1799 খ্রিস্টাব্দে হয়েছিল। তারপর 51 দেখো, তৃতীয় কর্ণাটিক যুদ্ধ হয়েছিল 1760 খ্রিস্টাব্দে, যেটির নাম বন্দিবাসের যুদ্ধ, 1760 হয়েছিল। তারপর দেখো 52 বেসিনের সন্ধি স্বাক্ষর হয়েছিল 1802 খ্রিস্টাব্দে। তারপর 53 নম্বর, তৃতীয় ইং মারাঠা যুদ্ধ হয়েছিল 1817 থেকে 1819 খ্রিস্টাব্দে। 54 নম্বর, দ্বিতীয় ইং শিখ যুদ্ধ হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। 55 নম্বর, লাহোরের চুক্তি হয় 1846 খ্রিস্টাব্দে। তারপর দেখো কোন যুদ্ধে টিপু সুলতান নিহত হয়? উত্তর লিখবে চতুর্থ ইং মহীশূর যুদ্ধে। তারপর 57, ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলি কি কি ছিল? চন্দননগর ও পন্ডিচেরি। তাহলে আজকের ভিডিওতে এই আঞ্চলিক শক্তি উত্থান, এই সেকেন্ড চ্যাপ্টারে সমস্ত যে ছোট প্রশ্নগুলো, এগুলো নিয়ে আলোচনা করলাম। আজকে এখানে শেষ করছি। আবার দেখাবো নতুন একটি ভিডিওতে। ভালো।